আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পাখি। ঐক্যবদ্ধ থাকুন, ধানের শীষের পক্ষে কাজ করুন, মনোনয়ন প্রত্যাশীদের তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র ৪২,৭৬১। আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা। কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। ৫ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে রাশেদ খান। মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন। এখানে এনসিপির প্রোগ্রাম, ছাত্রলীগ ও জামায়াত কেন, সার্জিসকে বৈষম্য বিরোধী ছাত্রনেতা। সাবেক রেলমন্ত্রী মুজিবুলের পিএস কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ। এনসিপিকে অন্য প্রতীক দিয়ে এ সপ্তাহে গণবিজ্ঞপ্তি ইসি সচিব। ক্ষমতায় গেলে বিএনপি অর্থনীতির নতুন মডেল তৈরি করবে আমির খসরু। সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। দুর্নীতির অভিযোগে গণপূর্তের প্রকৌশলী মইনুল ইসলামকে বাধ্যতামূলক অবসর। অর্ধ শতাধিক ভারতীয়কে যুদ্ধ বিমানে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এবং অরুণাচলের কাছে চীনের ৩৬টি বিমান শেল্টার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন প্রত্যাশীরা জানান, মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করলে বহিষ্কার সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে। কাউকে মনোনয়ন দেওয়ার গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে ঐক্যবদ্ধ থাকার রেড সিগন্যাল দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, আমরা আজ চূড়ান্তভাবে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১টি। কক্ষের হিসেবে পুরুষদের জন্য ১,১৫,১৩৭টি এবং মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৪০,৬৪৯টি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করছে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সাম্প্রতিক সময় বেশ কয়েকটি বড় মিছিল করেছে তারা। তবে এবার আওয়ামী লীগের এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ঠেকাতে বাড়ানো হবে গ্রেপ্তার তৎপরতাও। সোমবার লিশ সদর দপ্তরে হল অব ব্রাইড সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিন ভোর্ট এন্ড্রুজের নেতৃত্বে সফররত একটি প্রতিনিধি দল বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছে। সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানী বনানীর হোটেল সেরিনা বৈঠকে অনুষ্ঠিত হয়। দলটি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানান, বিএনপির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। রাশেদ খান তার পোস্টে বলেন, এনসিপির পক্ষ থেকে যে ৫ জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস ১ ঘন্টার জন্য ক্ষমতায় টিকতে পারবেন না। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার টিকে আছে ওনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের ওপর। পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয়, তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি।
তিনি বলেন, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজোং কমিটির পরামর্শে এই 5 জন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর উপস্থিত ছিলেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ 6 সদস্যের দল। সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাকবিতণ্ড হয়েছে। সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমন্বয় সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতা রয়েছে এমন অভিযোগ তুলে আপত্তি জানান আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক। এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে দালাল সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান। তখন শারজিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন, আপনার কথা পরে শুনবো, আপনি সভার পরে কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব AKM জি কিবরিয়া মজুমদারের 5টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার আবেদন উল্লেখ করেছেন, এসব ব্যাংক হিসেবে বর্তমানে 38,81,000 টাকা স্থগিত রয়েছে। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে অনুসন্ধান চলছে। জাতীয় নাগরিক পার্টিকে অন্য প্রতীক দিয়ে এই সপ্তাহে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব আক্তার আহমেদ। ইসি সচিব বলেন, কমিশনের অবস্থান স্পষ্ট। প্রতীক বরাদ্দের সময় নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর তালিকা প্রকাশের সঙ্গে প্রতীকের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। শাপলা প্রতীক সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনো কমিশনের আগের অবস্থানে আছে। ইসি স্বীয় বিবেচনায় প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি এ সপ্তাহে জারি করবে। আগামীতে সরকার গঠন করতে পারলে বিএনপি অর্থনীতির নতুন মডেল তৈরি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার গুলশানের একটি হোটেলে আয়োজিত 2 দিনব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সরকারের হাত থেকে নিয়ন্ত্রণের পরিমাণ কমিয়ে এনে বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমিয়ে কাজের গতি ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, 31 দফা বিএনপির প্রতিশ্রুতি, কেউ ঐক্যমত হোক বা না হোক বিএনপি বাস্তবায়ন করবে। সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম আগামীকাল 28 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এর আগে সাভারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির অভিযোগে আলোচিত গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর মোহাম্মদ মইনুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিকাল 25 বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন 2018 এর ধারা 45 অনুযায়ী ডক্টর মইনুল ইসলামকে অবসর দেওয়া হয়েছে।
অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে 54 ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এসব ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রোববার পুলিশের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভারতে ফেরত পাঠানো সবাই ডঙ্কি রুট নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অরুণাচল প্রদেশ অঞ্চলে ভারত চীন সীমানা ম্যাকমোহন লাইনের প্রায় 40 কিলোমিটার উত্তরে তিব্বতে অবস্থিত লুঞ্জি বিমান ঘাঁটিতে 36টি শক্তিশালী বিমান শেল্টার, নতুন প্রশাসনিক ব্লক সহ আরও স্থাপনা নির্মাণ সম্পন্ন করেছে চীন। এনডিটিভির প্রতিবেদন অনুসারে অরুণাচলের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় 107 কিলোমিটার দূরে লুঞ্জিতে নতুন শক্তিশালী শেল্টারগুলো নির্মাণের ফলে যুদ্ধ বিমান এবং প্রচুর ড্রোন মোতায়েনের বিকল্প সুযোগ পাবে চীন। ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া এনডিটিভিকে বলেছেন, লুঞ্জিতে 36টি শক্তিশালী বিমান শেল্টার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে পরবর্তী ঘটনার সময় তাদের সেনাবাহিনীর সমর্থনে পরিচালিত কৌশলগত যোদ্ধা এবং আক্রমণাত্মক হেলিকপ্টারগুলো লুঞ্জিতে ঘাঁটিবদ্ধ থাকবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।